দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। কোরবানির পশুর হাট থেকে রেমিটেন্স, মোবাইল ব্যাংকিং থেকে চামড়ার বাজার, ঈদুল আজহা ধর্মীয় বড় উৎসব তো বটেই, সেই সঙ্গে লাখো কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। এ সময়ে পশু কোরবানি খাতে লেনদেন হয় হাজার হাজার কোটি টাকা। এর মধ্যে কোরবানির পশু পরিবহন, খাদ্য, হাট ইজারা, চামড়া, শ্রমবাজার, হাড় এসব খাত ঘিরেও অর্থের বড় লেনদেন হয়। তবে অবাক হওয়ার মতো বিষয়, নিজস্ব বিপুল যোগান থাকা সত্ত্বেও বিশ্বে চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের অংশ কেন এত সীমিত? কোরবানির পশুর চামড়া সম্পদ থেকে কেন আজ বোঝায় পরিণত হচ্ছে? আমরা কি সত্যি চামড়া খাতকে গুরুত্ব দিতে প্রস্তুত? কারণ সমস্যাগুলো অজানা নয়, করণীয় বহুবার চিহ্নিত হয়েছে, কিন্তু সেসব তো দিন শেষে আলোর মুখ দেখে না। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার বিষয় কোরবানির অর্থনীতি। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের অতিথি রয়েছেন হাসান মামুন, সাংবাদিক এবং কলামিস্ট, রয়েছেন অধ্যাপক সাইমা হক বিদিশা, তিনি অর্থনীতি বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। মামুন ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে ঈদুল আজহা উপলক্ষে বড় একটা লেনদেন হয়, আমি শুরুতে যেটা বললাম, কিন্তু পশুর বাজারে সামগ্রিক অর্থনৈতিক যে ক্ষেত্র, সেই জায়গাটায় এই যে কোরবানির সময়টা কতটা প্রভাব ফেলে আর কি? ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। জি, প্রথম শো করছি সম্ভবত। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, আপা সেখানে আজ শিক্ষক, তো ভাল লাগছে মানে আমরা কথা বলছি। আমরা তো কোরবানিতে, পশু কোরবানিতে হিসাব বলছে যে আমরা 1 নম্বরে পৌঁছে গেছি, শীর্ষে সারা পৃথিবীতে। এটা কিন্তু একটা রেকর্ড, যদি আমরা রেকর্ড বলি। পাকিস্তান এক সময় 1 নম্বরে ছিল, এখন পাকিস্তানকে আমরা ছাড়িয়ে গেছি। পাকিস্তানে কেন পশু কোরবানি কমেছে এটা আমরা জানি। পাকিস্তান তো একটা অর্থনৈতিক সংকটের মধ্যে এখনও আছে, মূল্যস্ফীতির সমস্যা তীব্র ছিল সেখানে। তো সেখান থেকে পাকিস্তান এখনও কিন্তু বেরোতে পারেনি। আমরা করোনার সময় একটু পিছিয়ে ছিলাম পশু কোরবানিতে, সেটা সারা দুনিয়াতেই প্রভাব পড়ে, বিধিনিষেধের ব্যাপার ছিল, বিধিনিষেধের ব্যাপার ছিল, তার মধ্যেও কিন্তু খুব প্রভাব পড়েনি। আচ্ছা, আমাদের এখানে করোনা পরিস্থিতির অবনতিও সেরকম হয়নি, যে কারণেই হোক, এবং পশু কোরবানিও খুব একটা কমেনি। এবং পশু সম্পদ খাতে আমাদের যে প্রবৃদ্ধি, এটা কিন্তু মোটামুটি মেনটেন্ড হয়েছে। তবে রিসেন্টলি খবর পাওয়া যাচ্ছে যে মানে গরু ছাগলের উৎপাদন এক জায়গায় স্থির হয়ে আছে, আর গত বছর সম্ভবত পশু কোরবানি একটু কম হয়েছিল। মানে প্রাণী সম্পদ অধিদপ্তর যে হিসাবটা দিয়ে থাকে, 1 কোটি থেকে 90 লাখে নেমে এসছিল। তো এবারও বলা হচ্ছে যে মানে সাপ্লাই বেশি, কোরবানিযোগ্য পশুর স্টক বেশি, কিন্তু চাহিদা এর চেয়ে কম। তো চাহিদা কত সেটা তো বলা একটু মুশকিল, কারণ আমরা তো এখনও কিন্তু উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছি। যদিও ডাবল ডিজিট থেকে আমরা সিঙ্গেল ডিজিটে এসেছি আমরা, আবার এপ্রিলেই কিন্তু বেড়েছে, 9.4-এ আছে আমরা এখন। এই মাসের হিসাবটা পাওয়া যায়নি। এই মাসে হয়তো মূল্যস্ফীতি আরও বাড়বে, কারণ বাজারে তো মানি সাপ্লাই দেশের ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকেই হবে। এবং বলা হচ্ছে যে এই উপলক্ষে 80,000 কোটি থেকে 1 লাখ কোটি টাকার লেনদেন হবে এই সপ্তাহখানেকের মধ্যে। সেটা আমরা ওরকম তথ্য পেয়েছি। হ্যাঁ, ওইরকম তথ্য। এই তথ্যগুলোর ভিত্তি কি আমি জানি না, তথ্যগুলো কিন্তু মিডিয়ায় আসছে। আচ্ছা, তো ফলে এটা তো একটা বিরাট কর্মকাণ্ড। এবং এটার একটা বড় বিষয় হচ্ছে যে শহর থেকে গ্রামে এবং সচ্ছল জনগোষ্ঠী থেকে অসচ্ছল জনগোষ্ঠীর মধ্যে একটা আয়ের পুনর্বন্টনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় এইটা ঘিরে। টাকার তো একটা বড় রকমের লেনদেন হয়, টাকা তো এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে, ফলে অর্থনীতি নিশ্চয়ই চাঙ্গা হচ্ছে। অবশ্যই চাঙ্গা হচ্ছে, এবং গ্রামীণ অর্থনীতি মূলত চাঙ্গা হচ্ছে, কারণ টাকাটা আলটিমেটলি ওইখানে যাচ্ছে। মানে খামারি যারা, তারা তো গরু ছাগল ছেড়ে দিয়েছে অলমোস্ট সবাই, এখন কিন্তু তাদের হাতে গরু ছাগল নাই, আছে ব্যাপারীদের হাতে। আচ্ছা, তো ব্যাপারীরা যদি সঠিক দাম পায় তাহলে তারা এই ব্যবসায় আরও উৎসাহিত হবে, এবং তাদের তো একটা বড় ভূমিকা আছে। আমরা অনেক ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের একটু গালমন্দ করি, কিন্তু মধ্যস্বত্বভোগী ছাড়া তো অর্থনীতি অচল। আমরা এখানে কিন্তু বলতে হয় যে এই যে ট্রাকে লরিতে করে যারা গরু ছাগল সরবরাহ করছে, মানে এই বড় বড় হাবে,
ঢাকা শহর, চট্টগ্রাম শহর এবং বড় বড় শহরে, তাদের কিন্তু বিরাট কন্ট্রিবিউশন আছে, চালকদের কন্ট্রিবিউশন আছে, তাই না? সেটা আমি বললাম, হ্যাঁ, পরিবহন, এটা তাদের আছে। হাট, এই যারা আছে। আমরা অনেক ক্ষেত্রে বলি, তবে এটা ঠিক যে যদি আমরা খামারিদের সঙ্গে ক্রেতাদের সম্পর্কটা একটু সরাসরি করতে পারি, তাহলে তারা একটু ভালো দাম পাবে এবং ক্রেতারাও একটু উপকৃত হবে। এটা খালি গরু না, এটা সব পণ্যের ক্ষেত্রেই। তো সেই ব্যবস্থাপনায় সরকার কন্ট্রিবিউট করতে পারে। সরকারের কাছ তো গরু ছাগল উৎপাদন করা না, যদিও এরকম ছোট ছোট প্রজেক্ট তাদের আছে, কিন্তু তাদের কাজ হচ্ছে যে এই বিপণন ব্যবস্থাটাকে সহজ করা। তবে এটা যদি করা হয় তাহলে কিন্তু মাঝখানে যারা আছে তারা অনেকে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তাদের সংখ্যা হয়তো কমে যাবে। তো কমে গেলে তারা আবার কি করবে, সেটা একটা প্রশ্ন। তবে এটাও ঠিক যে আমাদের কিন্তু কোনো কোনো খাতে আমরা কিন্তু শ্রমের সরবরাহ পাচ্ছি না। যেমন এই যে ধান কাটার সময়ে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, মারাত্মক সংকট। 1,500-2,000 টাকা দিয়েও কৃষি শ্রমিক পাওয়া সব যায় এখন শহরে অটোরিকশা চালাচ্ছে। মানে একটা হচ্ছে এইসব কাজে নিয়োজিত। ব্যাটারি চালিত রিক্সা চলাচল বেড়েছে কোনো অভ্যুত্থানের পরে এবং এটাকে কোনোভাবে অ্যাড্রেস করা যাচ্ছে না। তারপরে হকার উচ্ছেদ শুরু হয়েছিল মাঝে, আমরা দেখেছিলাম, অপরিকল্পিত, এবং সেটা আবার এখন হকার পুনর্বাসনও করা হবে এইসব বলা হচ্ছে। আপনি কত লোককে পুনর্বাসন করবেন, তাই না? হয়তো 25% লোককে পুনর্বাসন করা সম্ভব যদি উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখানে তো সাংঘর্ষিক স্বার্থ আছে। রিট হয়েছে কিন্তু পথচারীদের তরফ থেকে যে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের হাঁটার পথ ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, তো এইগুলো তো জটিল। ফলে যেন তেনভাবে ইকোনমিতে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা কিন্তু গ্রোথকে মানে অ্যাডভার্সলি এফেক্ট করে আমার মনে হয়, আমি যতটুকু বুঝি। বরঞ্চ স্বচ্ছতার সঙ্গে পরিকল্পিত হবে এবং যদি কার্যকর কর্মসংস্থান তৈরি করা যায় সেটা হলো ভালো। জি, কার্যকর মানে হচ্ছে আমি বলছি যে যেখানে বেশি আয় সম্ভব এবং তার শ্রেণী উত্তরণ সম্ভব, দারিদ্র মুক্তি সম্ভব। এই যে বিপুল সংখ্যক লোক খামার করছে, এই করছে, কিংবা ব্যাপারী হিসেবে কাজ করছে, তারা কি তাদের দারিদ্র দূর করতে পারছে? তারা কি নিজেরা কোরবানিতে অংশ নিতে পারছে? এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, খামারিদের বিষয়ে একটু আসবো আমি, একটু সাইমা হক বিদিশা আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে শুরুতেই ভাই বললেন অর্থনীতির যে চাঙ্গা ভাব, এবং আমি বললাম যে টাকা যত লেনদেন হয়, সবসময় আপনারাই বলে আসছেন, ততই অর্থনীতি চাঙ্গা হয়। এই জায়গাটায় ধরুন এই কোরবানির এই সময়টায় হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়, এক হাত থেকে অন্য হাতে যায়। বিশেষ করে গ্রামীণ যারা আছে, গ্রামে যারা কাজ করে, তাদের পশু, তাদের ছাগল গরু বিক্রি করছে, তাদের হাতে কিছু টাকা আসছে। ফলে এই যে লেনদেনের চক্রটা, এই লেনদেনের ভেতর থেকে যে লেনদেনের ফলে যে অর্থনীতির যে চাঙ্গা ভাব, সেই জায়গাটা কি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারছি? এত বড় একটা লেনদেন আমাদের দেশে এই সময়টায় হয়। ধন্যবাদ। প্রথমেই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। মূল বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আসলে আমরা যদি চিন্তা করি, আমাদের অনেক সময় চিন্তাটা থাকে যে কোরবানির সময় যে মাংস এবং যে চামড়া শিল্প সেটিকে ঘিরে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু, যেটি আপনি বললেন যে রেমিটেন্সের প্রবাহ বাড়ে, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ডিজিটাল ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু বড় ধরনের একটা আমরা লেনদেন আমরা দেখতে পাই। এর পাশাপাশি সংশ্লিষ্ট মশলা এবং অন্যান্য বিভিন্ন তৈজসপাতি, বিভিন্ন বিষয়, এমনকি ইলেকট্রিক ইকুইপমেন্ট বা বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যেরও কিন্তু চাহিদা বাড়ে। তো এই পুরো প্রক্রিয়াটির ফলে যে দেশের যে একটা অর্থনৈতিক একটা বড় ধরনের কিন্তু একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়, এবং আপনি যেটি বললেন যে আসলে এখানে একটা বলা যেতে পারে আয় বৈষম্য কমারও একটা কিছুটা একটা উপায় হতে পারে এটি। হ্যাঁ, তো যদি সেভাবে আমরা চিন্তা করি, এবং কারণ এখানে কিন্তু শহর থেকে গ্রামে বা নিম্ন আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ যারা রয়েছেন তাদের কাছে অর্থ প্রবাহের একটা উপায় হতে পারে যদি সঠিকভাবে বিষয়টি হয়। তো এখন সুতরাং সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, আপনার যে প্রশ্নটি সেটি হচ্ছে পুরো বিষয়টির কিন্তু আমার মনে হয় যে আমাদের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে আমরা ব্যষ্টিকভাবে যদি চিন্তা করি, মাইক্রো লেভেলে যদি চিন্তা করি, ব্যক্তি পর্যায়ে গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতি নিয়ে যদি চিন্তা করি, ব্যবসায়ীদের কথা চিন্তা করি, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যম ব্যবসায়ী, সেটি এক ধরনের। আরেকটি হচ্ছে আমি সামষ্টিক পর্যায়ে যদি চিন্তা করি, সেদিক থেকে কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের চামড়া শিল্প এবং রপ্তানি এবং এটির যে অপার সম্ভাবনা, সেখানে আমরা আসলে কতটুকু করতে পেরেছি, এবং সেই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ মূলত আমাদের আজকের যে আলোচনায় আমরা কথা বলছি যে
আমরা আগামীকাল কোরবানির ঈদকে সামনে রেখে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। ট্যানারি মালিকদের যেমন প্রস্তুতি শুরু হয়েছে, একেবারে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের প্রস্তুতি শুরু হয়েছে, এবং এই আমরা জানি যে সরকার থেকেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখেছি যে কত টাকা স্কোয়ার ফিট কত টাকা হবে সেই ধরনের কিন্তু কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তার মানে হচ্ছে যে একটা আগামীকাল এবং তার আগামী 2 দিন বা 3 দিন কি হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা। কিন্তু আমরা যদি গত কয়েক বছরের চিত্রটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা কেন জানি আমাদের যে গ্লোবাল পার্সপেক্টিভে যদি বলি, অর্থাৎ এটাকে আমরা যদি শিল্প হিসেবে চিন্তা করি, একটা তো হচ্ছে অবশ্যই আপনি যেটি বললেন যে আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার যে বিষয়টা, সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই শিল্পটি যতটুকু করার দরকার ততটুকু কেন আমরা করতে পারছি না কেন, এবং 450 বা এইরকম বিলিয়ন ডলারের মতো একটি সারা বিশ্বে চামড়া শিল্প, সেখানে আমাদের 0.5%ও আমাদের দেশ থেকে আমাদের কন্ট্রিবিউশন না, বা 1% মতো। তো এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলোকে চিন্তা করে আমাদের আসলে দুটো দিকে দেখতে হবে। একটা দিক দেখতে হবে যে সার্বিকভাবে এটিকে কিভাবে একটা উদীয়মান শিল্প হিসেবে, উদীয়মান শিল্প বলাটাও আসলে ঠিক না, এটি এখন আসলে উদীয়মানও না, কিন্তু সেইভাবে যদি চিন্তা করি তাহলে এটাকে আসলে উদীয়মান হিসেবেই আমাদের চিন্তা করতে হবে, কারণ অনেক কিছু এখনো করার বাকি আছে। এবং সেই জায়গাটাতে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আমাদের কিন্তু সার্বিক যদি বৈশ্বিক প্রেক্ষাপটও চিন্তা করি, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে যে এটির বিষয়ে অবশ্যই আজকে আলোচনায় আসবেন, যে আমাদের যে কেন্দ্রীয় শোধনাগার যেটি রয়েছে, কেন্দ্রীয় শোধনাগারের জন্য কিছু সার্টিফিকেশন, যেটি আমাদের বাইরের থেকে একটা সার্টিফিকেশন দরকার, সেটা হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপের একটা সার্টিফিকেশন যদি আমরা পাই তাহলে সেই কারখানাগুলো এবং সেই ট্যানারিগুলোর জন্য সেটি কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাটা হয়, সেটি বিভিন্ন বড় বড় দেশগুলোতে, উন্নত দেশগুলোতে রপ্তানি করতে পারে, এবং যে টাকায় বিনিময়ে, অর্থাৎ লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট ছাড়া এবং সার্টিফিকেট সহ দুটোর কিন্তু দামের পার্থক্য কিন্তু অনেক বেশি, অনেক ডিফারেন্স রয়েছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, আমাদের মনে হয়, আমি হিসাবটা খুব যতটুকু মনে করতে পারি, 6-7টি মাত্র ট্যানারি তাদের আসলে এলডব্লিউজির এই সার্টিফিকেশনটা রয়েছে। তার মানে আমাদের কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা নেই, এবং সেই জায়গাগুলোতে আসলে দেখার দরকার আছে এই সার্টিফিকেশনটা যদি আমরা অন্তত অর্ধেক যে ট্যানারি রয়েছে তাদেরও যদি আমরা করে নিতে পারি একটা নির্দিষ্ট সময়সীমাকে চিন্তা করে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা অপার একটা সম্ভাবনা জায়গা আছে। সুতরাং একটা হচ্ছে কেন্দ্রীয় শোধনাগার এবং সার্টিফিকেশনের জায়গাটা। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এর পাশাপাশি আমরা যদি চিন্তা করি যে বিভিন্ন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমাদের চিন্তাভাবনাগুলো রয়েছে, যে সময়সীমা রয়েছে, সেগুলোকে নিয়ে চিন্তা করতে গেলে আমাদের কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা যখনই হোক না কেন, একটা যে সময়সীমার কথা আমরা চিন্তা করছি, সেই সময়সীমাটাকে কেন্দ্র করে আমাদের তো ইউরোপের বাজারে আমরা যে শুল্ক, কিন্তু অতিরিক্ত শুল্ক দিতে হবে। তো তার অর্থ তো তার আগেই কিন্তু আমাদের এই ধরনের, যদি আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন এবং বিভিন্ন ধরনের সুবিধাগুলো, পরিবেশ সংক্রান্ত সনদগুলো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, এই জায়গাগুলো তো দেখতে হবে। জি মামুন, আমি একটা বিরতি নেই, তার আগে আমি আপনি চামড়া নিয়ে একটু কথা বলবেন, যেহেতু আপা বললেন চামড়া ইস্যুতে কেন আমরা পিছিয়ে আছি, অথচ আমাদের ব্যাপক সম্ভাবনা আছে, চামড়া আমাদের বোঝা হয়ে যাচ্ছে কেন, এ বিষয়ে বিরতির পরে সব কথা বলতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম যে বিষয় কুরবানির অর্থনীতি নিয়ে। মামুন ভাই, আপনি একটু বলবেন, কোরবানির অর্থনীতির সঙ্গে চামড়াটা একটা বড় ফ্যাক্টর, একটা বড় এলিমেন্টস, যেটা আপা বলছিলেন যে ধরেন আমাদের দেশে চামড়ার বড় একটা সম্ভাবনা রয়েছে, বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু শ্রমের সহজলভ্যতা আছে, কাঁচামাল আছে, তারপরেও আমরা এই জায়গাটা অনেক বেশি পিছিয়ে। কারণগুলো কি? কারণগুলো আমরা কিছু কিছু জানি, তারপর দিন শেষে কোনো ফলাফল আসে না। সমস্যা কোথায়? ম্যানেজমেন্টে নাকি আমলাতান্ত্রিক জটিলতা? আপনার কিন্তু কিছু কারণ বলছেন। জি, আমরা তো জানি যে সরকার হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলোকে স্থানান্তর করেছিল, একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল বিসিকের আন্ডারে। তো
এইটা কার্যকর হয়নি। মানে পুরোপুরি হয়নি আর কি, কিছু হ্যাঁ, না এটা গিয়েছে। পুরোপুরি হয়নি, মানে মূল কাজটাই হয়নি। আচ্ছা। সিইটিপি যেটা ওটার কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার চলে গেছে, কোনো জবাবদিহি তার এখানে ইনভেস্টমেন্টেই 500 কোটি টাকার বেশি বোধহয় ইনভেস্টমেন্ট হয়েছে, ওটাই মানে অলমোস্ট এটা অকার্যকর। আচ্ছা, এবং ওইটার পরিকল্পনা নিয়েও ঘাটতি ছিল। সেটা হচ্ছে যে কোরবানির সময় যে প্রচুর চাহিদা তৈরি হয়, মানে একযোগে তো কারখানাগুলো চালু হবে, তখন যে মানে প্রক্রিয়াকরণ করতে হবে, পরিশোধন, ওইটার ক্যাপাসিটি ওর করা হয়নি। তো এগুলো তো মানে পরিকল্পনাতেই ঝামেলা ছিল, আর কাজটা অসম্পূর্ণ। এখন আমি কিছুদিন আগে দেখলাম যে চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত তারা একটা সভা করে দাবি করেছে সরকারের কাছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন এনে দেয়া হোক, তাদেরকে সফট লোন দেওয়া হোক, মানে ভর্তুকি সুদে ইত্যাদি। আচ্ছা, সরকার করে না মাঝে মাঝে তহবিল, যেমন এই 60,000 কোটি টাকার একটা তহবিল হয়েছে শিল্প খাতকে চাঙ্গা চাঙ্গা করার জন্য। করার জন্য। আমরা জানি না এই তহবিলের মানে সদ্ব্যবহার হবে কিনা, কারণ এগুলোর অভিজ্ঞতা তো আমাদের খারাপ। আমরা করোনার পর দেখেছি যে একাধিক তহবিলে কিন্তু অপব্যবহার হয়েছে, এক খাতের টাকা অন্য খাতে গেছে, পাচার হয়েছে, লুট হয়েছে। কারণ সস্তায় ঋণ তো, তাই না? সরকার যদি 6-7% যদি সরকার দিয়ে দেয় করের টাকা থেকে, তাহলে তো এটা তো সফট লোন। আচ্ছা, তো তারা বলছে যে আমাদেরকে টাকা দেওয়া হোক, আমরা একটা দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হোক, আমরা নিজেরা আমাদের প্রত্যেক কারখানায় প্ল্যান করে নেব, যাতে আমরা এই যে সার্টিফিকেশনের সমস্যাটা দূর হয়। হ্যাঁ, লেদার ওয়ার্কিং গ্রুপের কিন্তু তৎপরতা শুরু হয়েছে বেশি দিন না, বোধহয় 1 যুগ আগে। তারা সারা দুনিয়ার কিন্তু চামড়া শিল্পকে মানে মান নির্ধারণ করে দিচ্ছে যে তুমি যদি এটা করো তোমার কাছ থেকে নেব না, তুমি যদি এটা না করো তোমাকে দাম দেব না ইত্যাদি। তো ইউরোপের বাজারে যদি আমরা ঢুকতে না পারি, প্রায় 650 বিলিয়ন ডলারের কিন্তু চামড়াজাত পণ্যের বাজার। তো এখানে আমাদের অপার সম্ভাবনা ছিল। আপাতত বলেছেন যে আমাদের মানে বিরতির সময় বলছিলেন উনি, মানে এখন কি যে নেই? আমাদের গরুর চামড়ার কিন্তু কোয়ালিটি ভালো, হ্যাঁ, 1 নম্বর মানে ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা যেহেতু মানে পেলে পুষে বড় করি, তো চামড়ার কোয়ালিটি ভালো 1। 2 নম্বর হচ্ছে যে আমরা একযোগে কিন্তু অনেক চামড়া পাই কোরবানি ঈদে, মানে সারা বছরের গরু ছাগল কোরবানির প্রায় নাকি অর্ধেক হয় এই সময়ে, তাই না? এখন এই চামড়ায় কারা উপকৃত হচ্ছে? এক হলো যে এই চামড়া কিন্তু চায়না উপকৃত হচ্ছে, চামড়া মানে এই কাঁচা চামড়া নিয়ে বা অর্ধেক প্রসেস করা চামড়া নিয়ে চায়না কিন্তু উপকৃত হচ্ছে। আমরা বরঞ্চ চামড়া ইম্পোর্ট করে আমাদের যেসব শু মেকিং ইন্ডাস্ট্রিগুলো আছে, কারণ তারা যদি এই চামড়া ব্যবহার করে তাহলে তো তাদের জুতো এবং অন্যান্য সামগ্রী তো বিক্রি হবে না, তাই না? আর একটা মানে আমাদের প্রচুর চামড়া আছে, তারপর আমরা ইম্পোর্ট করি। হ্যাঁ, আমরা ইম্পোর্ট করি। কারণটা হচ্ছে ওইটা যে এই চামড়া দিয়ে যদি প্রডিউস করা হয় তাহলে ওটার বেটার প্রাইস পাওয়া যাবে না, এক্সপোর্টই করা যাবে না। আচ্ছা, কারণ পরিবেশ দূষণের অভিযোগ, পরিবেশটা একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে আর কি বাণিজ্যের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তো আমরা এখানে ঢুকতেই পারছি না। ওয়ারেস মানে ভিয়েতনাম অনেক ভালো করছে, বিপুল রপ্তানি করছে। ভিয়েতনাম যদি ভালো করতে পারে, বাংলাদেশ কেন হ্যাঁ, পারবে না? আমরা পারছি না কেন? এটা তো একটা বিরাট প্রশ্ন। একটা হলো যে আমি বললাম যে আমাদের এই যে চামড়া পল্লী যেটা করার পরিকল্পনা হয়েছিল, এটা আমরা কার্যকর করতে পারি। আরেকটা কিন্তু ঘটনা আছে, আমরা এই যে ওষুধের উপকরণ তৈরির একটা কিন্তু একই রকম কাণ্ড করেছি বিসিকের নেতৃত্বে। সেটা হচ্ছে এই যে কি যেন নারায়ণগঞ্জের এখানে বোধহয়, আচ্ছা, গজারিয়াতে। ওটাও কিন্তু কার্যকর হয়নি, ওটাও ওইভাবে পড়ে আছে এবং ওখানে ওষুধ কোম্পানিগুলো যাচ্ছে না। কারণটা হচ্ছে যে ওখানে আরেক সমস্যা, সেটা হচ্ছে গ্যাসের সাপ্লাইয়ের সমস্যা। গ্যাস দেওয়া যাচ্ছে না, সেই জন্য তারা ওখানে যাচ্ছে না। এখন এলডিসি গ্রাজুয়েশন হলে কিন্তু আমরা সংকটে পড়বো, ওষুধে কিন্তু আমরা বড় সংকটে পড়বো। মামুন ভাই, এখানে কি পরিকল্পনার অভাব? হ্যাঁ, আপনি ওখানে করবেন, কথা বললাম, সাপ্লাই দিবেন না, তাহলে আপনি এখানে করতে গেলেন কেন? এবং এই যে বেসরকারি খাত তো মানে সিটি গ্রুপ সহ মেঘনা গ্রুপ ইত্যাদি, তারা কিন্তু বিগত সরকারের আমলে অনেকগুলো পেয়েছিল, এই যে স্পেশাল ইকোনমিক জোন। হ্যাঁ, তারা সেখানে ইনভেস্ট করেছে, করে কিন্তু বিপদে পড়েছে। তারা সেখানে মানে উৎপাদন শুরু করতে পারছে না, কারণটা হচ্ছে গ্যাসের সংকট। কিন্তু বিনিয়োগ তো বড় বিনিয়োগ হয়ে গেছে। বিনিয়োগ হয়ে গেছে এবং ব্যাংকগুলো হয়তো ইনভলভ হয়েছে এখানে, ব্যাংক ঋণও কিন্তু আটকে গেছে। আচ্ছা, এখন তারা তো ঋণ খেলাপি হবে, ঋণ খেলাপি হলে তাদেরকে দায়ী হতে হবে সেজন্য। তো এইগুলো তো আসলে পরিকল্পনা, একটা সামগ্রিক পরিকল্পনাহীনতা আছে, চামড়া খাতেও আছে সামগ্রিক পরিকল্পনাহীনতা, এবং এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। এক সময় দেখা যেত যে গরু
গরুর মাংস ফেলে চামড়াটা তুলে নিয়ে যেত, আমাদের মনে আছে নিশ্চয়ই। চামড়া এত দামি ছিল, হ্যাঁ। এখন সেই চামড়ার দাম কমতে কমতে কোথায় নেমেছে যে মাদ্রাসাগুলো পর্যন্ত চামড়া কালেক্ট করতে চাচ্ছে না এবার। এই যে তারা বেশ আগ্রহ করে নিত। এক শ্রেণীর মাদ্রাসা তো তাদের আয়ের একটা বড় উৎস হচ্ছে চামড়া ছিল। কোরবানি ঈদের সময় তারা অ্যাক্টিভ হয়। এটা নিয়ে তাদের মধ্যে ডিবেট আছে যে তারা ঘরে ঘরে এসে চামড়া চাওয়া উচিত কিনা, নাকি তাদের কাছে চামড়া দিয়ে আসা উচিত। এই ডিবেটে আমি যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক, তারা তো এই চামড়ার উপর নির্ভরশীল। কালকে যখন অনেক এতিমখানা, আগামীকাল যখন কুরবানি হবে ওই দিন বিকেলে অথবা তার পরের দিন থেকে দেখবেন যে এই নিউজ চামড়ার যে লেনদেন শুরু হবে। হ্যাঁ, কান্নাকাটি অবস্থা হয়। এখন আমরা তো গরু ছাগলের দাম নিয়ে কথা বলছি, কোন হাটে ইজারা কি হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, এইসব। দুদিন পরে শুরু হবে যে চামড়া পড়ে আছে। 1.5 থেকে 2 লাখ টাকার একটা গরুর চামড়া 450 টাকা কিভাবে হয়, এটা তো একটা বিরাট প্রশ্ন। এখন এখানে এটাকে সিন্ডিকেট বাজিও আছে, এই অভিযোগ আছে, কিন্তু এটা অভিযোগটা প্রমাণ করতে হবে। আমরা কথায় কথায় সিন্ডিকেট বলি, যেখানে অনেক ক্রেতা অনেক বিক্রেতা, সেখানে সিন্ডিকেট বাজির সুযোগ একটু কম। আমাদের মানে অর্থশাস্ত্র যারা আমরা একটু বুঝি তারা কিন্তু এটা আমরা চট করে বলতে পারি না যে সিন্ডিকেট, জি, কিন্তু অভিযোগটা আছে। আচ্ছা, এখন সিন্ডিকেট থাকলে তো গভর্নমেন্টের দায়িত্ব আছে, প্রতিযোগিতা কমিশন আছে, তাদের দায়িত্ব আছে এগুলো দেখার। আমরা একটু চামড়া থেকে একটু বেরিয়ে আসি। আমরা ধরুন এই যে যেহেতু কুরবানির অর্থনীতির নানা দিক নিয়ে আমরা কথা বলতে চাই, এই সময়টা অনেকেই কিন্তু হাটে যেতে চায় না, বা তারা অনেকে খামার থেকে অর্ডার দেয়, খামার থেকে গরু চলে আসে। আর একটা ব্যাপার হচ্ছে যে অনলাইনে অর্ডার দিচ্ছে, মানে ডিজিটাল ব্যাংকিং হচ্ছে, অনলাইনে অর্ডার দিচ্ছে, অনলাইনেই টাকা পরিশোধ করতেছে, ফলে কোরবানির গরু চলে আসতেছে বাসায়। ফলে অনলাইনের যে জায়গাটা, ডিজিটাল ব্যাংকিং, সেই জায়গাটায় কতটা প্রভাব ফেলছে এই অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ? একটি বিষয় হচ্ছে যে এখানে আমাদের মনে রাখতে হবে যে ডিজিটাল ব্যাংকিংটা এখনও কিন্তু খুব সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। কারণ আমরা যদি সার্বিকভাবে যদি পশু কোরবানির বিষয়টা দেখি, তাহলে আসলে মূলত শহরাঞ্চলের এক শ্রেণীর মানুষ হয়তো এই পুরো ব্যবস্থার সাথে কমফোর্টেবল। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কিছু বিষয় রয়েছে যে যদি আপনি দেখেন যে কেন সাধারণ মানুষ খুব বেশি আগ্রহী না বা এখনও আগ্রহী হচ্ছে না, সেটার একটা কারণ হচ্ছে যে এটা আসলে বলা যেতে পারে একটা সামাজিক বা একটা কালচারাল, সোশিও কালচারাল একটি বিষয়, যে হাটে যাওয়া, উৎসব ভাব এবং সবাই মিলে হয়তো পুরো পরিবারের সবাই মিলে যাওয়া, এই ধরনের একটা বিষয় একটা কাজ করে। সেই বিষয়টা নেই, এটা যেমন ঠিক, কিন্তু আবার এটাও ঠিক এখন আমাদের যে ব্যস্ততা বেড়েছে, সেই সময় কিন্তু অনেকে আবার পছন্দ করছেন যে তারা খুব দ্রুত কাজটা শেষ করে ফেলা। তো এখন এই জায়গাটাতে অবশ্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিজিটাল ফাইন্যান্সিং এর একটি বিষয় হচ্ছে যে অনেকে যে কারণে হয়তো আরও একটা কারণ যেটা হচ্ছে যে সেখানে কিন্তু একটা বড় কিন্তু একটা চার্জ দিতে হয়। তো সেই চার্জের ব্যাপারটা অনেককে নিরুৎসাহিত করে, সুতরাং এটি একটি ব্যাপার। তবে এই ডিজিটাল এই লেনদেনের এই মাধ্যমটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকে, আমরা যেটা বলছিলাম যে অনেকে আবার যারা একটু অসুস্থ বা একটু বয়স্ক এবং স্বাস্থ্যগত ঝুঁকি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটা সুবিধাজনক একটা বিষয়। মানে কুরবানি ঘিরে তো ডিজিটাল একটা ব্যাংকিং একটা বড় আয় হয়, বড় আয় হয় অবশ্যই। এখন এই বড় আয়টার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এর সংশ্লিষ্ট অনেক কিছু, কারণ যে কথাটা আজকে আলোচনা আমরা শুরু করছিলাম যে আমরা আসলে কোরবানির পশু একটি বিষয় এবং চামড়া একটি বিষয়, এই দুটো হচ্ছে আমাদের মূল হয়তো আলোচনার বিষয় এবং কোরবানির হাট। কিন্তু এর পাশাপাশি যে অন্যান্য সংশ্লিষ্ট যে জায়গাটা, যেমন আমরা যদি দেখি যে তাহলে কিন্তু একটা বোনাসের একটা সরকারি চাকরিজীবী যারা আছেন তারা একটা বোনাস পাচ্ছেন, তো সেখান থেকে তারা কিন্তু অনেক ভোগ্য পণ্যে কিন্তু তারা বিনিয়োগ করছেন, এবং সেগুলোর মধ্যে অনেকে আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এই ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই। তার মানে হয়তো যখন হাতে টাকাটা আসবে তখন সেই টাকাটা কিন্তু সরবরাহ হয়, এবং এই সরবরাহর যে ব্যবস্থাপনা এবং সরবরাহর ব্যবস্থাপনার মধ্যে অনেক ধরনের কার্যক্রমই কিন্তু ডিজিটাল ভাবে চলে। এবং এখানে আমরা দেখা যাচ্ছে যে যদিও আমাদের রমজানের ঈদের তুলনায় কোরবানির ঈদে দেখা যাচ্ছে যে ভোগ্যপণ্যটা কিছুটা কম, কিন্তু তারপরও দেখা যায় যে গ্রামীণ অর্থনীতিতে যদি আমরা চিন্তা করি, সেখানে এমনকি দা বটি এই জিনিসগুলো শুনতে হয়তো মনে হতে পারে খুব ছোট্ট, কিন্তু অনেকে রয়েছে যে যাদের আসলে সারা বছরের আয়ের একটা বড় অংশই কিন্তু, তারপরে যারা বিভিন্ন মশলার বা এই ধরনের বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট, তাদের কিন্তু একটা বড় অর্থনৈতিক কার্যক্রমের অংশটাই কিন্তু এই সময়টা থেকে আসে। সেটা আমি বলতে চাচ্ছিলাম, ধরেন দিন শেষে যেটা হয় যে দা বটি, আপনি বললেনই, হাট, ইজারা, পরিবহন, ঘাস, সবকিছু জড়িত এই কোরবানির অর্থনীতির সঙ্গে।
এবং দিন শেষে যখন মাংসটা কেটে আপনি রান্না করে আসছে, রান্নার জন্য তখন প্রয়োজন হচ্ছে মশলার। হ্যাঁ, এই দিন শেষে গৃহিণী সেই মশলাটা দিয়ে তো মাংসটা রান্না করবে। মশলার বাজারটাও তো বড় হচ্ছে, এবার মশলার ব্যাপক লেনদেন হয়েছে এবং দামও বেড়েছে কিন্তু মশলা। হ্যাঁ, মশলার একটা বিষয় হচ্ছে যে এই মশলা বা সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সময় ছিল যে আমাদের যে চাহিদাগুলো ছিল সেগুলো অনেক সময় দেখা যেত যে আমরা খুব সরলীকৃত রান্নার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতাম। এখন কিন্তু সে রান্না প্রক্রিয়া এবং সবকিছুই খুব জটিল, ধরনের চেঞ্জ আসছে, ধরন পরিবর্তিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চাহিদাটা অনেক বহুমাত্রিক চাহিদা তৈরি হয়েছে। সুতরাং বহুমাত্রিক চাহিদাকে কেন্দ্র করে কিন্তু আবার যেটা বলা হয় যে চাহিদার কারণে কিন্তু যোগান তৈরি হয়, তখন কিন্তু আবার বিভিন্ন ধরনের বিষয়ের কিন্তু, যেমন আমরা তৈজসপাতি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ইউটেন্সিল, এই জিনিসগুলোরও কিন্তু কথা যদি আমরা সেভাবে চিন্তা করি, আমরা যদি দেখি যে রমজানের ঈদ এবং কোরবানি ঈদের সময়টা এবং বিভিন্ন উৎসবের সময়গুলোতে আমরা যদি দেখি যে ওই সময় কিন্তু আমরা একটা স্পাইক লক্ষ্য করতে পারবো ওই সময়গুলোকে কেন্দ্র করে। সুতরাং সাধারণ মানুষ এবং যারা ওই ধরনের ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তাদের জন্য কিন্তু এই সময়টাকে ঘিরে তাদের কিন্তু একটা বড় ধরনের একটা আগ্রহের জায়গা তৈরি হয়। এখন যেটা দেখবার বিষয়, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে হ্যাঁ, সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন এবং গ্রামীণ যেসব মানুষরা রয়েছেন, খামারিরা রয়েছেন, তারা যাতে সঠিক দামটা পায়, সেটাই কিন্তু আমাদের আলোচনার একটা মূল উদ্দেশ্য। আমরা সেটা বলেছিলেন দামের বিষয়ে। জি, আবার বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম কোরবানির অর্থনীতি নিয়ে। আবার যেতে চাই হাসান মামুন, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে আজকাল তো কোনো কিছুই ফেলনা নেয়, বিশেষ করে গবাদি পশু, গরুর কথা বলি, কোনো কিছুই ফেলা যায় না, সেটা সব কিছুই কাজে লাগে। তাহলে গরুর বা অন্যান্য পশু প্রাণীর যে হাড় থাকে, সেইটা কি কাজে লাগে? সেটা কি কাজে লাগানো যায়? আমরা তো শুনেছি যেটা কাজে লাগে। তাহলে আমাদের যে এত লাখ লাখ গবাদি পশু কোরবানি হয় এই সময়টাতে, সেই হাড়গুলো কোথায় যায় এবং সেগুলো কি হয়? নাকি আমরা ফেলেই দিচ্ছি সব? না, আমরা তো ফেলে দিচ্ছি, সেটা তো ঠিক। আমরা মানে এগুলোর ব্যবস্থাপনার উদ্যোগ নাই আসলে। এগুলো কিন্তু রপ্তানিযোগ্য। আচ্ছা, ঘাটাঘাটি করলে পাওয়া যায় যে হাড় রপ্তানি হয় এবং বিভিন্ন শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার হয়। যেমন ওষুধ শিল্পে নাকি এটা কাজে লাগে, ক্যাপসুল তৈরির খাবার নাকি সেখানে নাকি উপকরণ হিসেবে কাজে লাগে। গরুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্যুপ হয়, মানে চাইনিজ বেল্টে, জাপানে খুব পপুলার এবং খুব এক্সপেন্সিভ স্যুপ নাকি তারা খায়, আমরা তো খাই না। আমরা যেগুলোকে বর্জ্য ফেলে দিই, হ্যাঁ, তো এটার বাজারও নাকি বড়। তো এগুলো আমাদের একটু মানে অনুসন্ধান করা দরকার। আমাদের মানে প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়নের কাজে যারা নিয়োজিত, অপ্রচলিত রপ্তানি, এখানে একটু ইনসেন্টিভ বাড়ানো যেতে পারে, তাই না? তো রপ্তানি আয়ের বিপরীতে কিন্তু ইনসেন্টিভ দেয় গভর্নমেন্ট। আচ্ছা, এবং যেসব খাত মানে এই অপ্রচলিত পণ্য রপ্তানি করে তাদেরকে বেশি ইনসেন্টিভ দেওয়া হয়। যেমন চামড়া খাতকে কিন্তু বেশি ইনসেন্টিভ দেওয়া হয়, এবং ওইখানে যে কর আছে, করে ছাড় দেওয়া হয়। পোশাক শিল্পে অত না, চামড়াতে বেশি, কারণ চামড়া তো রপ্তানি আমরা করতে পারছি না সেইভাবে, চামড়া এবং চামড়াজাত পণ্য। তবে দেশের ভেতর কিন্তু চামড়াজাত পণ্যের বাজার বড় হচ্ছে, এবং কিছু লোকাল ইন্ডাস্ট্রি তারা কিন্তু দেশে, যেগুলো হয়তো বাইরে এক্সপোর্ট করা যাচ্ছে না, দেশে লোকজন, আপনি দেখবেন রাস্তার ধারে ধারে প্রচুর দোকানপাট হয়েছে, এই যে জুতা, স্যান্ডেল ইত্যাদি। কিছুদিন আগে এদের উচ্ছেদ করা হয়েছিল, আবার বসে গেছে কারণ বাজার এলাকায়, সব এলাকায় দেখবেন। তো এগুলো কিন্তু ইম্পোর্ট কমই হয়, দেশে প্রডিউসড হচ্ছে, এবং কোয়ালিটি কিন্তু খারাপ না, ফিনিশিং ভালো ইত্যাদি। আগে যে রদ্দি মার্কা ফিনিশিং ছিল এগুলো কিন্তু নাই, কারণ যান্ত্রিকীকরণ হচ্ছে তো সব ক্ষেত্রে। আর খুব বেশি অর্থ বিনিয়োগও করতে হয় না। আমাদের কিন্তু মানে দেশি চামড়া নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে, এই যে ভৈরব এই বেল্টে, হ্যাঁ, হাজারীবাগ এলাকায় গেলে আপনি সস্তায় জুতা স্যান্ডেল পাবেন। আমি শুনেছি এগুলো, আমি যাইনি, শুনেছি। তো মানে ব্র্যান্ড সবগুলোর তুলনায় আর কি। তো মানুষের মধ্যে তো একটা আক্ষেপ আছে যে চামড়ার দাম এত কমে যাচ্ছে, অর্ধেক হয়ে গেছে, অলমোস্ট অর্ধেকের চেয়ে কম, ফেলে দিচ্ছে ইত্যাদি, পুঁতে ফেলছে, কিন্তু চামড়াজাত পণ্যের দাম কেন কমছে না? এটা তো একটা আক্ষেপের জায়গা। কিন্তু লোকালি যারা করে তারা কিন্তু কম দামে সাপ্লাই দিতে পারছে, এবং দরিদ্র জনগোষ্ঠী কিন্তু এর ভোক্তা।
আপনি রাস্তাঘাটে দেখবেন অনেকে এইসব জুতা স্যান্ডেল কিনছে, সেগুলো হয়তো টেকসই না খুব একটা। মামুন, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, বলবো? সেটি হচ্ছে যে আপনি আজকে দেখেছেন কিনা মানে সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে যে কোরবানির যে মানে পশুর হাট, সেটা উত্তরায় আর কি একটা মেট্রো স্টেশনের নিচে হ্যাঁ, শত গরু, হাট ব্যবস্থাপনাটা কোরবানি নিয়ে কথা বলছিলাম, তাই আমার মনে পড়লো, তাই আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, হাট এটা কিভাবে ব্যবস্থাপনাটা সম্ভব? আমাদের উন্নত হয়নি, এমনকি হাটে চাঁদাবাজি। আজকে একটু আগে আপনার যে এসএস পাইপের যে রেলিং গুলো ওখান থেকে চকচকে, ওর সাথে গরু বাঁধা। নিউজ হওয়ার পর নাকি এগুলো সরানো হয়েছে, নিউজ হওয়ার পরে। তো তার এগুলো মানে নিউজ না হলে কি সরানো হতো হয়তো না, জানি না। সিটি কর্পোরেশনকে তো এগুলো দেখতে হবে। এবার কিন্তু হাট নিয়ে অনেক খবর আছে, যেমন হাটের ইজারা, ইজারা তো বড় একটা অর্থনীতি আমাদের। না, অর্থনীতি শুধু না, এই নিয়ে করাপশন হয়েছে। রাজনৈতিক দলগুলো পরস্পরের যোগসাজশে এমন দাম দিয়েছে যেটা হচ্ছে গতবারের চেয়ে অর্ধেক। অর্থাৎ তারা লাভবান হচ্ছে, সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইজারা কম পাচ্ছে সিটি কর্পোরেশন। বিভিন্ন জায়গা থেকে খবর এসছে যে দুই দল যারা মাঠে আছে, এক পক্ষ তো মাঠে নাই, এবং চাঁদাবাজিও হচ্ছে। একটু আগে প্রথম আলোতে একটা খবর দেখলাম আমার বাসার কাছে মতিঝিলে, অপ্রচলিত হাট, মানে ওটা হাট না, ওখানে কিছু তরুণ মিলে মানে একটা খাসির জন্য 1000 টাকা রসিদ ধরিয়ে দিচ্ছে, এবং তারা বলছে যে পুলিশকে নাকি তারা ভাগ দেয়। আবার রিপোর্টার পুলিশে যোগাযোগ করেছে, পুলিশ বলেছে না, আমরা এসব জানি না। এবং মেয়রকে জিজ্ঞেস করা হয়েছে, মেয়র বললেন না, এগুলো অনুমোদিত না। কিন্তু হচ্ছে তো, চোখের সামনে এগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এবং চাঁদাবাজি চট করে কমবে না, এটা ঠিক। আমাদের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন সালেউদ্দিন স্যার, উনি বারবার বলতেন যে রাজনৈতিক দল ক্ষমতা এলে, মানে রাজনৈতিক সরকার এলে এসব বন্ধ হবে। তো এটা বন্ধের তো লক্ষণ দেখা যাচ্ছে না এবার। কিন্তু মানে অরাজকতা যথেষ্টই, এবং হাট ব্যবস্থাপনা ভালো হচ্ছে না। আপা যেটা বললেন না, ডিজিটাল হাট যেটা, সেখানে কয়টা গরু, আমার মনে হয় 4-5 হাজার গরু, এরকম তথ্য দেখলাম। মানে অন্য সময় যাই হোক, এই সময় মানুষ, আপা যেটা বললেন যে সবাই মিলে গিয়ে কিনা একটা উৎসবের মতো, না এটাতে আমরা অভ্যস্ত। যেমন আমরা দরাদরি করে ফুটপাতে কেনাকাটা করতে অভ্যস্ত, আমরা পছন্দ করি একদমই দেখে শুনে। এটা আছে, ওয়েট করে কিনতে চাই না আমরা, ওই আন্দাজে কিনতে চাই, এগুলো আমাদের অভ্যাস আর কি। তো এখান থেকে বেরোতে সময় লাগবে। আমাদের একটা বড় চান্স ছিল, করোনার সময় কয়েক দফা তো কোরবানি হলো, তখন আমরা খুব বলেছিলাম যে এই যে অনলাইন কেনাকাটা বাড়বে, তারপরে আধুনিক ব্যবস্থাপনায় আমরা যাব, তারপর হচ্ছে যে রাজধানী আশপাশে যে খামার হয়েছে তারা ব্যবস্থাপনা এগিয়ে আসবে। কিছুটা হয়েছে, ভাগে কোরবানি দেওয়া যায়। খামারিদের কি বেশি চাহিদা এখন, যারা খামার কেন্দ্রিক কাজ করে, খামার থেকে দেখে অনেকে এবার এখন গরু কিনছে। হ্যাঁ, খামার থেকে এটা একটা সুবিধা, খামারে যাচ্ছে না, এটা সুবিধা হচ্ছে যে খামার থেকে যে হাসিল দিতে হচ্ছে না একটা, তারপরে হচ্ছে যে ওই ওরা গরুটা রাখছে 2-3 মাস আগে আগাম কিনে রাখছে। হ্যাঁ, অনেকে তো এখানে ইনভেস্ট করছে যে তুমি আমার গরুটা পুষে দাও, আমি তোমাকে এতদিন পরে কিনবো। এগুলো হচ্ছে মানে কন্ট্রাক্ট ফার্মিং বলা যেতে পারে আর কি, ব্যক্তি পর্যায়ে এগুলো হচ্ছে, কিন্তু এগুলো খুব কম। আমি যেটা বলছিলাম, করোনার সময় একটা স্কোপ আমাদের এসেছিল যে এই যে ডিজিটাল কেনাকাটা বাড়ানোর, আচ্ছা, এটাতে অভ্যস্ত হওয়ার। যেমন আমরা হোম অফিস গেলাম না, আমরা কিন্তু হোম অফিসটা নিলাম না। আমি তো মনে করি যে অনেক কাজ বাসায় বসে করা সম্ভব, রাস্তায় যানজট হবে না, অফিসে যেতে হবে না, সময় নষ্ট হবে না। এটা আমরা এই অভ্যাসে যেতে পারতাম। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যারা আমরা গিয়েছিলাম, তখন গিয়েছিলাম আমরা, কিন্তু করোনা এখন সেটা যদি করা যায়, করোনা চলে যাওয়ার পর আমরা আবার হাটে যেতে অভ্যস্ত হয়ে পড়েছি। এবং এই ধরনের বৃষ্টি বাদলের মধ্যে এই কয়েক বছর ধরে কিন্তু এই কোরবানি ঈদটা হচ্ছে একদম ঘোরতর বর্ষার মধ্যে, মানুষ কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে। হ্যাঁ, ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে। এই নিয়ে মানুষের অভিযোগও তেমন নাই, কারণ মানুষ তো অভ্যস্ত এটাতে। তো এটা থেকে বেরোতে সময় লাগবে আর কি। এখানেই সরকারকে, আমি যেটা বলছিলাম যে শুরুতে, যে সরকারের কাজ তো গরু ছাগল প্রডিউস করা না, সরকারের কাজ হচ্ছে এর বিপণন, এর উৎপাদন এবং বিপণনটা একটা স্মার্ট ব্যবস্থাপনা গড়ে তোলা। এই কাজে তাদের ইনভেস্ট করা দরকার, ইতিমধ্যে অর্থ ব্যয় করতে পারে, তাহলে সব পক্ষ উপকৃত হবে এবং এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করবে। এটা কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি, এখনও বিক্ষিপ্তভাবে আছে, এবং এখানে পারিবারিক উদ্যোগগুলোই কিন্তু প্রধান, খামার থেকে খুব কমই আসে। আচ্ছা, তাই না? যেমন ডিমের ক্ষেত্রেও আমরা দেখি ছোট ছোট উদ্যোক্তারাই প্রধান। প্রফেসর সাইমা হক, যাই হোক, এটাকে একটু স্মার্ট ব্যবস্থাপনা আনা গেলে আমি মনে করি যে মানে আমরা একটু এক্সপোর্টের দিকে যেতে পারি। মাংস যেহেতু আমাদের উদ্বৃত্ত গরু, এখন আমরা হয়তো এক্সপোর্টে যেতে পারি। অনেকে হয়তো আপত্তি করবে যে এক্সপোর্টে গেলে এখানে প্রাইস আবার বাড়বে, এটা আবার একটা ট্রিকি জায়গা আছে, সূক্ষ্ম। তো মানে আমার মনে হয় যে
আমরা তো কিছু মাংস কিন্তু ইম্পোর্ট করি, এই যে 5 স্টার হোটেলগুলোতে বা কিছু চেইন শপ আছে, মানে তারপরে আমরা তো আজকাল একটু সম্পন্ন যারা তারা স্টেক খেতে অভ্যস্ত হয়ে গেছি, তারা মানে একটু পশ দোকানপাট হয়েছে, তো সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মাংস ইম্পোর্ট করা হয়, গরু এবং মহিষের মাংস। তো আমরা এটাকে রিপ্লেস করতে পারি, আসবে আপনার কাছে আমদানি বিকল্প করতে পারি আর কি, বিকল্প। প্রফেসর সাইমা, আপনি একটু বলবেন, ভাই যেটা বলছিলেন যে এই যে স্মার্ট ব্যবস্থাপনা, এই জায়গাটায় সরকারকে ফোকাস করতে হবে এবং সেখান থেকে সমস্যা খুঁজে বের করে সেগুলোকে সমাধান কিভাবে করা যায়। আরও নতুন নতুন অনেক ক্ষেত্র আছে। সব মিলে যদি বলেন যে কোরবানির অর্থনীতিকে আরও টেকসই করার জন্য, আরও লাভজনক করার জন্য এই জায়গাটায় কি কি নীতি বা কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? মানে প্রচুর উদ্যোগ নিলে হবে না, কিছু একদম স্পেসিফিক উদ্যোগ নেওয়া উচিত। এখন আলোচনার মধ্যে যদি আমরা বলি, একটি বিষয় হচ্ছে যে বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক কিন্তু বিভিন্ন চাহিদা এবং যোগানের একটা ব্যবস্থাপনা আছে, এবং সেই জায়গাটাতে সঠিক দামটা নির্ধারিত হচ্ছে কিনা, এবং এখানে মধ্যস্বত্ব ভোগী থাকেন সব সময়, কিন্তু তাদেরকে অ্যাভয়েড করার সুযোগ নেই, তারা থাকবে। যেটি বিষয় সেটা হচ্ছে যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তারা আসলে দামটা পাচ্ছেন কিনা, ন্যায্য দামটা পাচ্ছেন কিনা, এবং আমাদের এখানে প্রতিযোগিতা কমিশন রয়েছেন এবং বিভিন্ন ধরনের জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে, সেটি একটি জায়গা। দ্বিতীয় হচ্ছে চামড়ার ক্ষেত্রে আমি বলবো যে চামড়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে চামড়ার একটা কিন্তু দাম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও অনেক সময় আমরা কিন্তু যেটা দেখতে পাই সেই বাধা দামে চেয়ে অনেক নিচে দামেও কিন্তু বিক্রি হয়, এবং দেখা যায় যে একেবারে দরিদ্র যারা রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠীর যারা রয়েছেন, তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই জায়গায় আসলে জেলা উপজেলাগুলোতে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু একটা দামের ক্ষেত্রে যে ধরনের সিলিং, সেই সিলিংয়ের চেয়ে নিচে যদি হয় এবং খুব বেশি নিচে যদি হয়, সেই জিনিসগুলো যদি একটা স্টক টেকিং করার যদি আধুনিক ব্যবস্থাপনার কথা আমরা বলছি, সেই বিষয়টা যদি আমরা চিন্তা করি, এটা এবছর হয়তো হবে না, আগামী বছর আমরা এটা চিন্তা করতে পারি। সেটি একটি বিষয় যে সাধারণ যারা মানুষ, প্রান্তিক মানুষ যারা রয়েছেন, তারা যাতে আসলে মূল্যটা পান, এটা দ্বিতীয়। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সার্বিক বাজার ব্যবস্থাপনা, এবং এখানে ডিজিটাল ব্যাংকিং, অনলাইনে কেনা এবং সার্বিক যে বাজার ব্যবস্থাপনা যে জায়গাটা, সেখানে স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিকতাগুলো রয়েছে কিনা সেই জায়গাগুলোতে কাজ করা দরকার। চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংক ঋণ, এই জায়গাটাতে কিন্তু অনেক সময় আমরা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখতে পাই, হ্যাঁ, কারণ অনেক ব্যবসায়ী কিন্তু এটা বলে থাকেন যে তারা আসলে ঋণ পাচ্ছেন না, এবং ঋণের ক্ষেত্রে এখানে স্বচ্ছতাটা নিশ্চিত করাটা জরুরি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের দেখতে হবে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই পুরো কোরবানির অর্থনীতি বা চামড়ার, এর পাশাপাশি চামড়ার অর্থনীতি যদি বলি, সেই চামড়ার অর্থনীতিটাকে আমরা একটা খুব স্মার্ট এবং খুব ইনোভেটিভ একটা স্ট্রাকচারে আমরা নিয়ে আসতে পারি, কারণ অর্থাৎ এখানে একটা কাঠামোগত পরিবর্তন লাগবে, এবং সেটা নিয়ে আমরা আলোচনার শুরুতেই বলছিলাম যে কেন্দ্রীয় শোধনাগারের ক্ষেত্রে আমি একটা জায়গায় দেখলাম যে 800-1000 কোটি টাকা বিনিয়োগ করলেই কিন্তু শোধনাগারের কিন্তু অনেক ধরনের উন্নতি করা সম্ভব, এবং সেখানে কিন্তু আরও কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে আমাদের সনদ পাওয়ার জন্য। সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের মিট আপ করবার জন্য, শ্রমিকদের জন্য যে স্বাস্থ্য ঝুঁকি, সেই স্বাস্থ্য ঝুঁকিটা কমানোর বিষয় রয়েছে, পানির ব্যবস্থাপনার বিষয় রয়েছে, এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু কন্ডিশন কিন্তু রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু স্পেসিফিক্যালি কাজ করা সম্ভব। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই পুরো শিল্পটাকে কেন্দ্র করে, আমি কোরবানির অর্থনীতির মধ্যে আমি চামড়া শিল্পটাকে বারবার নিয়ে আসছি এই জন্য, তার কারণ হচ্ছে আমার সম্ভাবনার একটা জায়গা, এই জায়গাটাতে। এবং এটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে সব বিষয়ের কিন্তু আমরা, সব জিনিসের কিন্তু আমরা সাধারণত দেখি দাম বাড়ে, কিন্তু চামড়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আবার দেখা যাচ্ছে আমদানি করে আবার ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে তার মানে সার্বিক ব্যবস্থাপনাটাকে যদি একটু ঢেলে সাজানো যায়, তাহলে কিন্তু এখান থেকে আমাদের সার্বিকভাবে আমাদের একটা নতুন একটা গুরুত্বপূর্ণ খাত তৈরি হতে পারে, একটা শ্রমঘন খাত তৈরি হতে পারে। তবে এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবেশ বান্ধব করার যে চ্যালেঞ্জটা, সেটি কিন্তু খুব সহজ নয়। সেই জায়গাটাতে কিন্তু বেশ কিছু কাজ করবার আছে, এবং সেই কাজগুলোর ক্ষেত্রে মানে সেটি নিয়ে আমাদের একদিন পুরো আলোচনা হতে পারে। সেই কাজগুলোর ক্ষেত্রে খুব সাবধানতার সাথে সেই কাজ করতে হবে।
মামুন ভাই একটু সময় পাওয়া গেছে, সেটা হচ্ছে যে আপনি টোটাল বাজার ব্যবস্থাপনার একটু বলেন। ওই যে কোরবানির অর্থনীতিকে কেন্দ্র করে আপাতত বললেন যে টোটাল বাজার ম্যানেজমেন্ট যেটা, সেই জায়গাটায় কিছু গলদ রয়েছে। তো যদি কোনো পরামর্শ থাকে ওই গলদ জায়গাগুলোতে কিভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারি? একটা হচ্ছে যে আমরা তো গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ছাগলেও আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের গরু ছাগলের নিজস্ব কিছু জাতও আছে যেগুলো বিশ্বব্যাপী সমাদৃত, তাই না? ছাগলের বিশেষ করে যে ময়মনসিং যেটা ব্ল্যাক বেঙ্গল গট, জি, এটার মাংস হচ্ছে খুবই মানে আকর্ষণীয়, এর দামও কিন্তু একটু বেশি বাজারে। তো আমরা গরু ছাগলের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ভারতের ইয়েতে, কিন্তু বিধিনিষেধের প্রভাবে। আগে তো আমরা তাদের উপর কিছুটা ডিপেন্ডেন্ট ছিলাম, বছরব্যাপী চোরাচালান হয়ে গরু আসতো, আমরা এখানে একটা ব্যবস্থাপনা করেছিলাম, একটা বন্দোবস্ত আর কি, সিল দিয়ে দেখেছি নিখোঁজ গরু অমুককে দিয়ে দেওয়া ইত্যাদি, এগুলো করে আমরা কিন্তু দীর্ঘদিন কম দামে মাংস খেয়েছি। বেশি দিন আগে না 300-400 টাকা মাংসের দাম ছিল, তাই না? এখন তো বাড়তে বাড়তে 800 টাকা। এখন আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে যদি 800 টাকা 850 টাকা কেজি মাংস খেতে হয়, আমাদের তাহলে কিন্তু সেই গোমাংস স্বয়ংসম্পূর্ণতা- পরিভোগ মাথাপিছু হচ্ছে দুনিয়াতে সর্বনিম্ন, আমি যদি ভুল না করে থাকি। ইন্ডিয়া আমাদের মতোই, সেখানে তো গরু জবাই নিষিদ্ধ ইত্যাদি আছে, সেটাও বা ভেজিটেরিয়ান একটা গ্রুপ আছে বিরাট। তা আমরা তো সবাই গোমাংস খেতে চাই। তা আমাদের বেশিরভাগ লোক কিন্তু এই কোরবানি ঈদে যদি ওই বিতরণ করা মাংসের থেকে যদি গোমাংস খেতে সারা বছর জি। গোমাংসের অপেক্ষা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার প্রাইসটা কিন্তু একটু দেখার বিষয়, যে আমরা এই যে এখন তো আমাদের গোচারণ ভূমি তেমন নাই, গোচারণ ভূমি সব চলে গেছে কৃষিতে, অন্যান্য শিল্পে। জি, তো আমাদের এখন খামারে করতে হয় সব। খামারে কিন্তু গরু ছাগল প্রডিউস করে দাম কম রাখা এটা কিন্তু খুবই কঠিন, এবং যেসব খাবার আমরা তাদেরকে খাওয়াই সেগুলো কিন্তু উপাদান বেশিরভাগই আমদানিকৃত। তো এই জায়গাটা আমার মনে হয় যে মূল জায়গাটা হচ্ছে এটা অ্যাড্রেস। অসংখ্য ধন্যবাদ। জি জি মামুন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রফেসর সাইমা হক বিদিশা ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। দর্শক, আজ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাইকে শুভেচ্ছা।